একটু ওনার একটা ইস্যুর ব্যাপারে একটু রেসপন্ড যদি করতে পারি। একটা হচ্ছে যে আমি মনে করি বর্তমান গ্লোবাল সোসাইটিতে আমরা এত বেশি ইন্টারডিপেন্ডেন্ট ইন্টেন্সলি কানেক্টেড, এইখানে জিরো সাম মানে গেম ইন রিলেশনশিপ টেনেবল হবে না। আমেরিকা যদি বলে বাংলাদেশকে যে তুমি আমার আধিপত্যে থাকবে বা আমার কথাই বেশি শুনবে, আমাকে বেশি প্রাধান্য দিবে, এইটা আমেরিকার ভুল চাওয়া হবে। চায়নাও যদি বলে যে আমি ইনফ্রাস্ট্রাকচারে এত ইনভেস্ট করেছি, তুমি আমার কথা মতো চলবে, আমার মনে হয় গুড লিডারশিপ যে দুই পরাশক্তিরই অ্যাকচুয়ালি ব্যালেন্স করে চলতে হবে। এবং বাংলাদেশের যেটা হচ্ছে, বাংলাদেশ একটা ভীষণ কানেক্টিভিটির পজিশনে আছে, সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়ার কানেক্টিভিটির মধ্যে, বে অফ বেঙ্গল। এখানে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে, পৃথিবীর একটা বিরাট বড় ম্যানুফ্যাকচারিং হাব। এবং অন্যান্য যে আপনার মানে সাইবার স্পেস কানেক্টিভিটি, এগুলো হতে পারে। আরও অনেক রকম সম্ভাবনা রয়েছে। আমি জিওপলিটিক্যাল মানে পজিশন। আরেকটা কথা আমি বলছি, নিউরেমবার্গ ট্রায়ালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরপরে সেটা আপনার ইউনাইটেড নেশনসের চার্টারেও আছে, সেটা হচ্ছে যে একটা ব্যক্তি কখনো সে নিজে ক্রাইম না করতে পারে, কিন্তু তার অর্ডারে, তার আন্ডারে যখন সে ক্ষমতাশীল, তখন যেই সব ক্রাইমগুলি হয়, মাস ক্রাইম হয়, তার একটা রেসপন্সিবিলিটি তার থাকে এবং সেইটা সে অ্যাবজর্ব করতে পারেন। এই কথাটা বলে যে আমি তো করিনি, আমার নিচের লোকগুলো করেছে, তারা জানতো, কিন্তু সেটা হয় না। আরেকটা জিনিস হয় যে নিউরেমবার্গ ট্রায়ালে বলছে যে একজন বলছে যে আমাকে যে অর্ডার দিয়েছে আমি সেটা ক্যারি আউট করেছি। বলছে না, কোনো মানুষ তার বিবেক থাকতে সে ক্রাইম করবে কারণ উপরের লোক বলেছে তুমি 10 জন লোককে মেরে ফেলবে, সেটা তুমি রেসপন্সিবল, তুমি এই কাজটা করেছো। কাজে এই দুই দিকেই কিন্তু রেসপন্সিবিলিটি অফ ক্রাইম, রেসপন্সিবিলিটি অফ দ্য পারপেট্রেটর সবসময় কিন্তু আছে। আর একটা হচ্ছে যে আমার একটা বিরাট কনফিডেন্স ওনার থেকে আমি যেটা বলছি, আমার একটা বিরাট কনফিডেন্স যে আমাদের দলগুলি হয় পরিবর্তন হবে, সবগুলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরা একটা বিরাট ট্রানজিশন দিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আগামী 4-5 বছরে, 5-6 বছরে বা আরও কিছু সময় লাগতে পারে। আমার মনে হয় নতুন প্রজন্মরা কিন্তু এই প্রত্যেকটা দলকে পরিবর্তন করবে এবং তাদের মাইন্ডসেট এবং তাদের লিডারশিপ, আমি তাদের সঙ্গে তাদের কথাবার্তা, তাদের ম্যাচুরিটি, তাদের এক্সপোজার দেখছি, আমি খুব আশান্বিত। আমাকে ডক্টর দিলারা চৌধুরী প্রায় বলে, তুমি আশা করো, আমি বলছি হ্যাঁ আপা, আমি আশা করি যে আমি ভালো কিছু ঘটবে। এইসব জিনিস, নতুন বন্দোবস্তের প্রতি আপনার একটি আস্থা আছে? হ্যাঁ, নতুন বন্দোবস্তের আমরা যে কথাটা শুনি সেই ব্যাপারে আপনার একটা আস্থা আছে? নতুন প্রজন্মের এবং তাদের যে এক্সপোজার, তাদের যে ম্যাচুরিটি এবং তারা যে লেভেলে আছে, আমরা তাদের সময় অতটা ম্যাচিওর ছিলাম না এবং তারা কিন্তু খুব প্রোগ্রেসিভ। আমি এই নতুন প্রজন্মের উপরে আমি যথেষ্ট, এটা হয়তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, কানেক্টিভিটি এবং এক্সপোজার ইন দ্য ওয়ার্ল্ড, সব কিছু মিলিয়ে হয়তো ওরা এতটা ইয়েতে আসছে, কিন্তু এরা নিয়ে যাবে, এরা দেশটাকে নিয়ে যাবে সামনের দিকে। আপনি সেই আশাবাদী। আমি আপনার কাছে আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় ইউনূস সরকার আমাদের তরুণদের ধ্বংস করে দিয়ে গেছে, কোনো সম্ভাবনা নাই। যদি সরকার তার দীর্ঘায়িত করতে না চাইতো, কারণ আমাদের যে সংবিধান অনুযায়ী 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়া, যদি ইলেকশন কমিশনের কোনো জটিলতা থাকে তাহলে 6 মাস পরে নির্বাচন। এবং আপনি খেয়াল করে দেখেন, 5 তারিখে পরিবর্তন করছে, 7 তারিখে বিএনপি পল্টনে সভা করেছে, সেখানে বেগম খালেদা জিয়াও বক্তৃতা দিয়েছে, সেখানে কিন্তু বলছে কোনো প্রতিশোধ না, এই মুহূর্তে সবাই একসাথে কাজ করতে হবে, দেশকে গড়তে হবে ইত্যাদি। অর্থাৎ যদি 6 মাসের ভিতরে, ইচ্ছা করলে 6 মাসের ভিতরেও যদি নির্বাচন দিত, নেপালের মতো, আমাদের কিন্তু কার্কি যে প্রধান বিচারপতি ছিলেন, তিনি এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, আসার সাথে সাথে
তরুণদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিয়ে দিছে এবং তারপরে সে প্রথম শব্দ উচ্চারণ করছে, আমরা বাংলাদেশ হব না। এটা বুঝতে পারছেন? নেপাল কোনোদিনই অর্থনৈতিকভাবে শক্তিমত্তার দিক থেকে আমাদের উপরে ছিল না। সেই নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন তিনি কিন্তু কারকে বলেছেন প্রথম শব্দ, আমরা বাংলাদেশ হব না, 6 মাস পরে নির্বাচন, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও, ইলেকশন করো, যাকে জিতায় দাও দাও। তারা দল করে নাই, সরকারে যায় নাই। তখন বালেন্দ্র নামে এক 35 বছরের যুবক, সেও অবশ্য কাঠমান্ডুর মেয়র ছিল, সে র্যাপার ছিল, গায়ক, ওই আন্দোলনের সময় সে গান গায়ে সাপোর্ট দিছে, সে নির্বাচনে গেছে, তার দলকে সাপোর্ট দিয়ে সরকার গঠন করে ফেলছে। আমাদের এই ছাত্ররা যে রাজনীতিটা যখন সংগঠন করতেছিল, যদি ঠিক, আমি বলবো না যে অনুকরণ তো পরে ঘটছে, অনুকরণ করা যাবে না, এরকমই এই ছাত্ররা যদি এত বিতর্কিত না হতো, ইউনূস সরকার যদি তাকে মব সন্ত্রাসে না ঢুকাই দিত, এরে নামাও, এরে ধরো, এরে ভাঙো, এগুলো ব্যবহার না করতো, এত বিতর্কিত না হতো, তাহলে কিন্তু এই তরুণরা অবশ্যই আশাবাদী ছিল। আমরা পুরানো যারা, আমরা আশা করছিলাম যে আমরা 55 বছর দেশ স্বাধীন হয়েছে, সব অনেক সূচকে এগিয়ে হয়েছে, রাজনৈতিক সূচকে পিছোচ্ছি। হ্যাঁ, এই তরুণরা যে অভ্যুত্থানটা ঘটালো, এখন বোধহয় কিছু হবে, কিন্তু তরুণদেরকে ইউনূস সরকার ব্যবহার করে ধ্বংস। একটাবার কি কোনো শব্দ শুনছেন যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও, তোমরা আন্দোলনও করো বা রাজনীতিও করো? না, তারা তাকে প্রত্যেকটা কমিটিতে পাঠাইছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে দিয়ে দিছে এবং সবাই বিতর্কিত, অধিকাংশই টাকাওয়ালা। গ্রামগঞ্জের কয় আমি সমন্বয়ক তখনকার, এখন নাই, ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে এটা বন্ধ হয়েছে। তো এদের দ্বারা আর সম্ভব না, আর এরা খণ্ড খণ্ড হয়ে গেছে। একটা গ্রুপ, বড় গ্রুপ জামাতের সাথে চলে গেছে, আর একটা গ্রুপ আলাদা বানায় ফেলছে, অনেকে নারী, অনেকগুলো প্রোগ্রেসিভ নারী বের হয়ে গেছে রিজাইন করে। সুতরাং এদের আর শক্তি নেই। এখন আর ডাক দিলে আপনি বলেন তো, আন্দোলন তো শেষ হয়ে গেছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা বেরোইছে। আমার বাসাটা কিন্তু রামপুরা মোড়ে, ব্রিজের ওখানে, আপনি জানেন, ওই প্রাইভেট এই যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নেমে এই আন্দোলনটা বেগবান করছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা ছেলে এরা সব দখল করে নিছে। এটা তো আলোচনা হয়তো এই তরুণরা হ্যাঁ আছে, সাড়া দিবে, কিন্তু আন্দোলন আর অভ্যুত্থান এই গ্রুপ দেওয়ার হবে না, এটা ফিনিশ করে দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস।